মোথাবাড়ির খবরে, তার কারণ মোথাবাড়িতে এনআইএ টিম এবং এনআইএ টিম তদন্ত করছে। সেই তদন্ত করতে গিয়ে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন। আমার সঙ্গে সান্নিক রয়েছেন, সেখান থেকে সরাসরি একবার কথা বলবো সান্নিকের সঙ্গে। সান্নিক, প্রথমে একটু জানতে চাইবো, আজ এনআইএ যে টিম, একটা বড় টিম, বিভিন্ন ভাগে ভাগ হয়ে তারা কাজ করছেন আজ সারাদিন, এখনো পর্যন্ত তারা কাদের সঙ্গে কথা বললেন? দেখো, প্রথমে সর্বশেষ আপডেটটা দিই। শেষ 1.5 ঘন্টা এনআইএর এই টিম ইতিমধ্যেই এনআইএর যে ডিআইজি, যিনি মালদায় এসে তাদের তদন্ত প্রক্রিয়াকে লিড করছেন, সেই ডিআইজির নেতৃত্বে বা ইনকোয়ারির যে প্রক্রিয়া তাকে লিড করছেন, সেই টিম কিন্তু ইতিমধ্যেই ডিএম অফিস মালদার সেখানে উপস্থিত হয়েছিল, এবং তাও প্রায় 1.5 ঘন্টা আগে। প্রায় 1.5 ঘন্টা ধরে যিনি জেলা শাসক রয়েছেন মালদার, তার ঘরে এনআইএর এই টিম রয়েছে, এবং তারা সেখানেই বর্তমানে আলোচনা করছেন সেই দিনের যে ঘটনা, অর্থাৎ বুধবার রাতের যে ঘটনা, সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রমাণ বা তারা আলোচনা করে বিষয়গুলো জানার চেষ্টা করছেন, ঠিক কি ঘটেছিল সে রাতে। আমরা প্রত্যেকেই জানি যে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, জেলা শাসকের উপর একটা বড় দায়িত্ব থাকে, এবং যখন আদর্শ নির্বাচনী বিধি যখন লাগু হয়ে গিয়েছে, সেই সময় দাঁড়িয়ে এই জেলা শাসকের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল সেই রাতে। তাই যখন খবর পাওয়া হয়, তারপরে জেলা শাসক ঠিক কী ভূমিকা নিয়েছিলেন, কিংবা এই গোটা প্রক্রিয়া যখন এগোচ্ছে, তখন একদিকে যখন নির্বাচনী কাজই চলছিল সেখানে, তখন সেই সময়ে যারা বিচারকরা সেখানে আটকে পড়েছিলেন তাদের সঙ্গে কোনো আলাদা করে কথা হয়েছিল কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করবেন এনআইএর তদন্তকারী আধিকারিকরা। এর আগে আমরা যে ছবি দেখলাম, যেমনটা তুমি জানতে চাইছিলে, এর আগে পুলিশ সুপার মালদা, তার অফিসে আমরা আজকে যেতে দেখেছি। যে বিডিও অফিস, যে ঘটনাস্থল, সেখানে আজকে আমরা এই টিমকে যেতে দেখেছি। একাধিক লোকেশনে একসাথে এই এনআইএ টিম মুভ করছে, এবং এর আগেও আমরা দেখলাম যে ডিস্ট্রিক্ট পুলিশের যে কন্ট্রোল রুম রয়েছে, সেই কন্ট্রোল রুমেও আজকে এই টিমকে আমরা যেতে দেখলাম, এবং সেই টিম যাওয়ার পরে সেখান থেকেও কিন্তু বেশ কিছু তথ্য তারা সেখান থেকে কালেক্ট করেছেন, তেমনটাই কিন্তু খবর। এখনো পর্যন্ত এনকোয়ারি পর্ব চলছে, এফআইআর এখনও দায়ের হয়নি। এই এনকোয়ারি রিপোর্ট তৈরি করে কলকাতায় আইজি এনআইএ, যিনি বসে গোটা তদন্তটাকে তত্ত্বাবধান করছেন, তার কাছে রিপোর্ট হিসেবে জমা পড়বে, তেমনটাই কিন্তু খবর রয়েছে। অতনু, ধন্যবাদ। এনআইএ তদন্ত করছে, প্রাথমিকভাবে তদন্ত চলছে, এবং প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত এনআইএ অনুমান করছে শুধুমাত্র ভোটার লিস্টের থেকে নাম বাদ যাওয়া নয়, সেদিনের সেই ঘটনায় কোনো বৃহত্তর ষড়যন্ত্র আছে। আচ্ছা, কেন এনআইএ এরকম মনে করছে? তদন্ত করতে গিয়ে এমন কি নথি উঠে আসছে, তথ্য উঠে আসছে, যাতে এনআইএর মনে হচ্ছে যে এর পিছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র আছে? আমার সঙ্গে অমিত রয়েছেন, সরাসরি একবার কথা বলবো। অমিত, এনআইএর তদন্তকারীদের এরকম কেন মনে হচ্ছে যে এই ঘটনার পিছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র আছে? দেখো, যে ধরনের জমায়েত হওয়া, বিডিও অফিসে বিক্ষোভ দেখানো, জুডিশিয়াল অফিসারদেরকে আটকে রাখা, এবং মোথাবাড়ি, সুজাপুর, কালিয়াচক, এই যে জায়গাগুলোতে জাতীয় সড়কের উপরে দফায় দফায় অবরুদ্ধ করে রাখা, যেভাবে অবরুদ্ধ করে রাখা, এবং একই সঙ্গে তাদের বক্তব্য, যে বিষয়গুলো এখনো পর্যন্ত সামনে এসছে, বেশ কিছু বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সে সমস্ত বক্তব্য তারা পেয়েছেন, এবং একই সঙ্গে পুলিশের কাছ থেকে যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত এনআইএ পেয়েছে, সেই জায়গা থেকে এনআইএ অনুমান করছে, বা প্রাথমিক অনুসন্ধানে যে তারা যেটা জানতে পারছেন, যে এই ধরনের আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে এটা 2-1 দিনে হয়নি। এটি সংগঠিত করার ক্ষেত্রে একটা বড়সড় গভীর ষড়যন্ত্র রয়েছে, এবং একই সঙ্গে পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা না থাকলে এই ধরনের জমায়েত, এই ধরনের বিক্ষোভ, বা এই ধরনের বিডিও অফিসে দীর্ঘ সময় ধরে জুডিশিয়াল অফিসারদেরকে আটকে রাখা সম্ভব হয় না। এটা যে এসআইআর পর্ব শুরুর পর থেকেই এদেরকে সংগঠিত করার কাজ শুরু হয়েছে, তা এক প্রকার নিশ্চিত হতে পারছেন তদন্তকারী জাতীয় তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কারণ তারা যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত পাচ্ছেন অনুসন্ধান করতে গিয়ে, তারা যেটা মনে করছেন যে
ওই দিন বিডিও অফিসে জুডিশিয়াল অফিসারদেরকে আটকে রাখা এটাই তাদের টার্গেট ছিল না, কারণ তার আগে পর্যন্ত দফায় দফায় যে বিক্ষোভগুলো হয়েছে তার গতি প্রকৃতি, তাদের মধ্যে যে ধরনের আলোচনা এবং তাদের মধ্যে যে উস্কানি এবং প্ররোচনামূলক যে বক্তব্য যারা রেখেছেন, এর নেপথ্যে একটা বড় কোনো চক্র সেখানে কাজ করছে, যারা দীর্ঘ সময় ধরে এটা পরিকল্পনা করেছিলেন এবং পরিকল্পনা মাফিক এই গ্রামবাসীদেরকে দিয়ে বা যাদেরকে আন্দোলনে দেখা গিয়েছে, যাদের ছবি ধরা পড়ছে, বিভিন্ন ক্যামেরায় ধরা পড়ছে ওই দিন, তাদেরকে দিয়ে এক্সিকিউট করানো হয়েছে। এর চক্র বা নেপথ্যে অন্য কোনো বড়সড় কোনো মাথা রয়েছে, যারা শুধুমাত্র যে এসআইআর পর্বকে নিয়ে তারা আন্দোলন করেছে এমনটা নয়। এনআইএ আধিকারিকরা মনে করছেন ইলেকশনের আগে এ রাজ্যে একটা বড়সড় কোনো একটা ষড়যন্ত্র পাকানোর চেষ্টা করছিল কোনো একটা চক্র, তারাই কিন্তু এই গ্রামবাসীদেরকে একত্রিত করে এই কাজটি সংগঠিত করেছে বা এই আন্দোলনটা সংগঠিত করেছে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এনআইএর প্রাথমিক অনুসন্ধান যে চলছে তাতে তারা সেটা মনে করছে। ধন্যবাদ। মোথাবাড়িতে অশান্তিতে বড় ষড়যন্ত্র হয়েছে এবং এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে যা সিমটম যেভাবে জমায়েত হয়েছে, যেভাবে পুরো বিষয়টা অর্গানাইজ করা হয়েছে, তাতে মনে হচ্ছে একটা কোনো গভীর ষড়যন্ত্র হয়েছে। কিন্তু অমিত, আরও একটা বিষয় এখানে থাকছে যে এই জমায়েত প্রসঙ্গে প্রথমেই যদি বলতে হয় তাহলে বলতে হবে যে এই জমায়েত হলো কিভাবে, তাদের ডাকা হলো কিভাবে, তারা কিভাবে একদিন একই সময় এক জায়গায় জমা হয়ে যাচ্ছেন, এবং এই ঘটনার আগেও এরকম কিছু কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো ওই একই রকম। অমিত, তাহলে কি কোনো রকম মগজ ধোলাই হচ্ছে? মোথাবাড়িতে এসআইআর এর বিক্ষোভে গভীর ষড়যন্ত্র, কিন্তু এই ষড়যন্ত্র যে করা হচ্ছে, এই যে কাজগুলো করা হচ্ছে একের পর এক কিভাবে হচ্ছে, পুরোটা প্ল্যান মাফিক করতে গেলে তাহলে তো মগজ ধোলাই করতে হবে। অমিত, তাহলে কি মনে হয় যে একটা বিরাট মাপের মানুষ বা পরিমাণের মানুষকে মগজ ধোলাই করা হচ্ছে দিনের পর দিন, তারপরে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে? একেবারেই, কারণ এখনো পর্যন্ত তথ্য অনুসন্ধান করতে গিয়ে যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত পেয়েছেন এনআইএ কর্তারা, সেটা জানা যাচ্ছে এনআইএ সূত্র থেকে যে মূলত কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়ি এই যে অঞ্চল রয়েছে, সেই অঞ্চলে গ্রামবাসীদের কিন্তু অনেক আগে থেকেই তাদের মধ্যে একটা ভয় দেখানো, তাদের মধ্যে একটা ভীতি প্রদর্শন করা, এমনকি যেহেতু এসআইআর পর্ব চলছে সেটাকে ইস্যু করে তাদেরকে ভয় দেখানো কাজ শুরু হয়েছিল যে নাম বাদ চলে গেলেই হয়তো দেশ থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে। এই ধরনের ভয় দেখিয়ে তাদেরকে একত্রিত করার পর তাদেরকে এসআইআর ইস্যুতে তাদেরকে আন্দোলনে নামানো এবং সেই আন্দোলন থেকে একটা বৃহত্তর অন্য কোনো তারা যে ষড়যন্ত্র বা পরিকল্পনা করেছে সেই আন্দোলনে রূপান্তরিত করা, এই ধরনের কোনো পরিকল্পনার নেপথ্যে কাজ করেছে যারা চক্রী রয়েছে তাদেরকে তাদের খোঁজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। তারা এই ঘটনা ঘটেছে বা তারা গ্রামবাসীদের মগজ ধোলার কাজ করেছে, এই বিষয়গুলো তদন্ত করে দেখা হয়েছে। এবং একই সঙ্গে যে বিষয়টা আরো একটি বিষয় যেটা ভাবাচ্ছে যে আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে যে গ্রেপ্তার করা হয়েছে বাগডোগরা থেকে, তার ঘটনাস্থলে পৌঁছানো এবং সেখানে 2-3টি জায়গায় দাঁড়িয়ে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে তার স্পিচ দেওয়া বা বক্তব্য রাখা, উস্কানি এবং প্ররোচনামূলক বক্তব্য এবং লোকজনকে তাকিয়ে তোলা এবং তার ওখান থেকে বেরিয়ে যাওয়ার, অর্থাৎ তিনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, এই যে একটা সুকৌশল পরিকল্পনা, অর্থাৎ যেখানে হাইওয়ে ধরে একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেখানে অবরুদ্ধ হয়ে গেছে, সেখানে হঠাৎ করে তার আগমন, তিনি পৌঁছে গেলেন সোজাপুরের কাছে, তিনি পৌঁছে গেলেন মোথাবাড়ির জমায়েতে, তিনি বক্তব্য রাখেন এবং তারপরে আবার বেরিয়ে গেছে উত্তরবঙ্গের দিকে বা ডুয়ার্সের দিকে। এই যে তার সেখানে আসা এবং বেরিয়ে যাওয়া, সেটাও কিন্তু একটা পরিকল্পনার অংশ বলে কিন্তু এনআইএ মনে করছে। সেই জায়গা থেকে এনআইএ কর্তারা যেটা মনে করছেন যে এই আন্দোলন 2-1 দিনে সংগঠিত হয়নি, এটা অনেক আগে থেকে প্ল্যান করা হয়েছে এবং প্ল্যান এক্সিকিউট করার ক্ষেত্রে এসআইটাকে ইস্যু মাত্র রাখা হয়েছে, কিন্তু এর গভীরে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে। ধন্যবাদ। মোফাক্কেরুল, যাকে মূল চক্রী বলা হচ্ছে, যাকে সেদিন গাড়ির মাথায় উঠে
বক্তৃতা দিতে দেখা যাচ্ছিল বাগডোগরা থেকে যাকে ধরা হয়েছে। এই মোফাক্কিরুলের আর এক কীর্তি আপনাদের সামনে তুলে ধরা যায়। এই যে বাড়িটা দেখছেন, এই যে 3 তলা বাড়ি নিউ টাউনে দারুলিয়ায়, এই বাড়ির একটি ঘর ভাড়া নিয়েছিলেন মোফাক্কিরুল, কিন্তু ওই ভাড়া দেওয়াটাই বোধহয় বাড়ির মালিকের কাল হয়ে গেল। কালে কালে হুমকি টুমকি দিয়ে দেখা গেল এই পুরো বাড়িটাই দখল করে নিয়েছেন মোফাক্কিরুল। কিভাবে? অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, মোফাক্কিরুল এই বাড়িটা পুরোটাই দখল করে নিল, কিভাবে দখল করে নিল? তবে মালদা যে মোথাবাড়ির ঘটনার মূল যে অভিযুক্ত মাস্টার মাইন্ড যে গ্রেপ্তারের ঘটনা, সেই ঘটনায় কিন্তু বেশ কিছু তার যে আগের কীর্তি এগুলো কিন্তু প্রকাশ্যে আছে। মোফাক্কিরুল ইসলাম, তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু 2014 সালে তিনি ইটাহার থেকে প্রথম নিউ টাউনে আসে এবং সেখানে আসার পরে পরবর্তী ক্ষেত্রে সত্যম জাদেজা, অন্যদিকে তার স্ত্রী বাসন্তী জাদেজা, তাদের মৃত্যুর ঘটনা পরবর্তী ক্ষেত্রে সেই বাড়িতে ভাড়া নেয়। 3 তলা বাড়ি যে ওপরের অংশে ভাড়া নেওয়ার পরবর্তী ক্ষেত্রে তাদেরই বাড়ির বাসন্তী জাদেজার যে মা পূর্ণিমা জাদেজা ও ভাই সোমনাথ বিশ্বাস, এই দুজনকে কিন্তু সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। বাসন্তী জাদেজার যে মা পূর্ণিমা বিশ্বাস, তাকে যেমন বের করে দেওয়া হয়, তার ভাই সোমনাথ বিশ্বাস তাকেও বের করার অভিযোগ ওঠে এই মোফাক্কিরুল ইসলামের বিরুদ্ধে। এবং সেখানে কিন্তু প্রথমে বারবার হুমকি দেওয়া হচ্ছিল, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল, অন্যদিকে প্রশাসনিক চাপ দেওয়া হচ্ছে, রাজনৈতিক চাপ, তারই পাশাপাশি তাদেরকে আদালতে দ্বারস্থ করে হেনস্থা করা হবে, এরকম বারবার হুমকির সম্মুখীন তারা হচ্ছিল। শেষমেশ চাপে পড়ে ভয়ে কিন্তু এই বাড়ি ছেড়ে তারা পালিয়ে যায়। এরপরে গোটা 3 তলা বাড়ি, যে 1.5 কাঠা জমির উপরে 3 তলা বাড়ি, এই বাড়ি কিন্তু একেবারে দখলদারি তিনি করে নেয়। এর পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু ভয়ে সেই বাড়ি ছেড়ে যখন পালিয়ে যায়, তার পরবর্তী লক্ষ্য করা 2014 সালের পরবর্তী ক্ষেত্রে 2020 সাল নতুন ফ্ল্যাট কিনলেও সেই বাড়ির দখলদারি কিন্তু তাদের হাতে ছিল এবং এই বাড়ি থেকে প্রমোটিং করার ছক করা হয়েছিল, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। এই যে গোটা যাবতীয় ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন মালদার মোথাবাড়ির ঘটনায় এই মোফাক্কিরুল ইসলাম গ্রেপ্তার হয়, যে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু সাহস পেয়ে গিয়ে তারা জানাচ্ছে 2014 সালে যে বাড়িতে ভাড়া এসেছিল সেই বাড়িতে তাদেরকে জোর করে বের করে দেওয়া হয় এবং সেই বাড়ি গোটা বাড়ি দখলদারি দেওয়া হয়, এমনটা তারা অভিযোগ করছে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা জানাচ্ছে ইতিমধ্যেই যে অভিযুক্ত অর্থাৎ মোথাবাড়ি ঘটনার যে মূল অভিযুক্ত মাস্টার মাইন্ড, তার শাস্তির দাবি জানাচ্ছে। অন্যদিকে আশেপাশে যারা বাসিন্দা তারাও জানাচ্ছে অভিযুক্ত শাস্তির দাবি। তার কারণ এই যে গোটা ঘৃণ্য ঘটনা, সেই ঘটনা কোনোভাবে তারা মানতে পারছিল না। এলাকায় থাকলেও সেভাবে কোনো মানুষের সঙ্গে সেভাবে বসবাস করতো না, এমনটাই এলাকার মানুষ তারা জানাচ্ছে। কিন্তু 2014 সালে এই যে বাড়ির কথা বলা হচ্ছে, এই বাড়ি জোর করে দখল নেয়, বাড়ির যারা বর্তমান মালিক ছিল তাদেরকে জোর করে এখান থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। তার পরবর্তী ক্ষেত্রে 2020 সাল নতুন ফ্ল্যাট কিনলেও সেই বাড়ি যে দখলদারি করেছিল সেই বাড়ি কিন্তু তারা ছাড়েনি, সেই বাড়ি প্রমোটিং করার ছক করা হয়েছিল, এমনটা তারা অভিযোগ করছে। ইতিমধ্যেই তারা বারবার চেষ্টা করেছে বাড়ি যাতে ফিরে পায়, কিন্তু একাধিকভাবে চাপ দেওয়া হতো, কখনো প্রশাসনিক চাপ, কখনো রাজনৈতিক চাপ, কখনো বা আইনি দ্বারস্থ করিয়ে তাদেরকে হেনস্থা করা হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হতো। এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যে তারা সোচ্চার রয়েছে, মুখ খুলছে তারা এবং তারা জানাচ্ছে অবিলম্বে যে দোষী মোফাক্কিরুল ইসলাম তার শাস্তির দাবি করছে। তার কারণ বেআইনিভাবে ভাড়া এসে এই বাড়ি কিন্তু তারা দখল করছে এবং দখল করা হয়েছিল, এই কীর্তি কিন্তু একেবারে প্রকাশ্যে। অর্থাৎ যখন এই 1.5 কাঠা জমির উপর 3 তলা বাড়ি, অঙ্কটা খুব একটা কম নয়। মোফাক্কিরুল ইসলাম এই বাড়ির মালিকদের তাড়িয়ে এই 1.5 কাঠা জমির উপর 3 তলা বাড়ি দখল করে নিয়েছিলেন। বাড়িটা কাজের ছিল, আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে, ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। ভাড়া এসেছিল, তারপরেই এটা দখল করে নেয় আমাদের থেকে, প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি, আমাদের থেকে দখল করে নেওয়া হয়। তো দুটো তিনটে দিদি ছিল, তারা অ্যাকচুয়ালি বাইরে কাজ করতো। এবার তাদেরকে নিয়ে মানে এরকম মানে কিডন্যাপ করার মতন এরকম করে বিভিন্ন বিষয় নিয়ে ভয় দেখিয়েছিল ওনারা। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। পুলিশ আদালত রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকির অভিযোগ, বাড়ির মালিকদের খুনের হুমকির অভিযোগ, প্রয়াত বাসন্তী জাদেজার মা ভাইকে বাড়ি ছাড়া করার অভিযোগ। 2020 সালে এই বাড়ি ছেড়ে পাশে একটা ফ্ল্যাট কেনেন মোফাক্কিরুল, কিন্তু ফ্ল্যাট কিনলেও জাদেজাদের পৈতৃক বাড়ি দখলে রাখা হয়েছে। 3-4 মাস হবে এই বাড়িটায় ঢুকেছেন, তার আগে এই বাড়িটায় ভাড়া থাকতেন। তো সেই সুবাদে এখানে লোকালে কারোর সাথে বিশেষ একটা মেশেন না,
হ্যাঁ, কোনোদিন আমরা সেইভাবে বাইরে কারোর সাথে মিশতে দেখি না, আসে গাড়ি করে চুপচাপ ঘরে ঢুকে যায়, আবার ঘর থেকে বেরোয়, লোকালে খুব একটা কারোর সাথে মেশে না।